আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের এবং ঢাকা কলেজের বাইরে যারা আজকের এই ক্লাস দেখছো, ঢাকা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের পড়ার ধারাবাহিকতায় নিজেদের পড়াশোনা ঠিকমতো বাসায় বসে পড়ছো আশা করি আর কি। তো যাই হোক, আমি আজকের এই সময়টা তোমাদের সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 3 অ্যান্ড চ্যাপ্টার 4 এই দুটো চ্যাপ্টার খুবই রিলেটেড। যেমন আজকে আমাদের নির্ধারিত টপিকের নামটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং ব্যাংকিং অফ রোডস, রাস্তার ব্যাংকিং। কিন্তু এই কেন্দ্রমুখী বল যদি আমরা পড়তে চাই তাহলে আমাদেরকে কেন্দ্রমুখী ত্বরণ পড়তে হবে, আর কেন্দ্রমুখী ত্বরণ পড়তে গেলে আমাদেরকে চ্যাপ্টার 3-তে ফিরে যেতে হবে। যেটা পরে পড়তে চেয়েছিলাম সেটা আমাদেরকে এখানে স্টপ রেখে আমাদেরকে চ্যাপ্টার 3-র কিছু অংশ পড়ে তারপরে আমাদেরকে আবার আসতে হবে, কারণ এর একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার খুবই রিলেটেড। তো আমাদের একটু কখনো এটা কখনো ওটা, বিশেষ করে চ্যাপ্টার 1, 2, 3, 4 এই চ্যাপ্টারগুলোর মধ্যে আমাদের কিন্তু এক চ্যাপ্টারের পড়া আরেক চ্যাপ্টারের মধ্যে, এক চ্যাপ্টারের পড়া অন্য চ্যাপ্টারে লাগবে। হ্যাঁ, আবার চ্যাপ্টার 3, 4 এর অনেক পড়া চ্যাপ্টার 6 এর মধ্যে লাগবে, চ্যাপ্টার 8 এর মধ্যে লাগবে, চ্যাপ্টার 3 এর অনেক পড়া আবার চ্যাপ্টার 8, 9 এর মধ্যে লাগবে। তো যাক, আমাদের সব কিছু রেডি করে নিয়ে তারপরে যেতে হবে আর কি। তো যাই হোক, আমরা যেহেতু ক্লাসিক্যাল ফিজিক্স পড়ছি, চিরায়ত পদার্থবিজ্ঞান, যেটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যাতে সেকেন্ড ইয়ারের মডার্ন ফিজিক্স পড়তে আমাদের কোনো সমস্যা না হয়, এই জন্য এটাকে আমাদেরকে ডিটেলস আমাদের পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। তো আমরা যেটা শুরু করবো আজকে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলটা হয় কিভাবে? আমরা জানি যে বৃত্তাকার পথে যখন কেন্দ্রমুখী, যখন কথাটা বলছে, আমি একটু লিখি এখানে কেন্দ্রমুখী বল লিখেছি আমি এখানে। আমরা জানি হচ্ছে যে বল F = ma, তাহলে বলটা হচ্ছে ভর এবং ত্বরণের গুণফলের সমান। এটা আমরা নিউটনের সূত্র থেকে আমরা চ্যাপ্টার 4-এ শিখেছিলাম যে বলটা হচ্ছে ভর এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে ত্বরণটার জন্য আমি এটাকে যদি নিয়ে আসি আমরা, তাহলে সেখানে বল পাওয়া যাবে। তাহলে বলটা হবে কখন? যখন ত্বরণ তৈরি হবে, নাকি? তাহলে ত্বরণ নিয়ে আমাদেরকে বলটাকে ডিফাইন করতে হবে। যদি আমি ত্বরণটাকে বলি কেন্দ্রমুখী, AC মানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, তাহলে বলটাকে আমি বলবো হচ্ছে এক কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল ফোর্স। তখন আমরা FC কে লিখবো, M তো কনস্ট্যান্ট থাকবে, এর জায়গায় লিখবো হচ্ছে আমরা AC। তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রমুখী ত্বরণের কারণে কেন্দ্রমুখী বল তুমি পাচ্ছ। তাহলে কেন্দ্রমুখী বলের এক্সপ্রেশন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে কেন্দ্রমুখী ত্বরণের ব্যাপারটা আমাদের সামনে চলে আসবে। আজকে আমাদের অনেক কিছু শিখতে হবে। আমাদের এই পাঠের বাইরে, অর্থাৎ পাঠটা যদি আজকের এই লেসনটা যদি আমরা ভালো করে বুঝতে চাই, তাহলে অনেক কিছু শিখে নিয়ে তারপরে এটা আমাদের পড়তে হবে, অনেক কিছু। তো ইতিমধ্যে আমরা ভেক্টর ক্যালকুলাস শিখেছি, আমরা সেখানে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় জানি, আমিও ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখিয়েছিলাম। আরও আমাদের অনেক কিছু বাকি আছে ফিজিক্স পড়তে গেলে। যেমন পর্যায়ক্রমিক অন্তরীকরণের একটা ব্যাপার আছে, সেটা আমরা এখনো শিখিনি। তারপরে তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে যে ডিফারেন্সিয়েশন, সেটা আমরা শিখিনি, এটা আমরা শিখবো। আমাদের এটা না শিখলে কিছু কিছু জায়গায় আমাদের পক্ষে সরণ থেকে বেগ বের করা, বেগ থেকে ত্বরণ বের করা ব্যাপারটা অনেক বেশ জটিল হয়ে যাবে। যেমন আমি যদি বেগ ক্যালকুলেশন করতে চাই, আমরা যদি লিখি এরকম v = s/t, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা এভারেজ ভেলোসিটি, গড় বেগ। এটাকে বলছি আমরা গড় সময়, গড় সরণ। যেমন একটা বস্তু ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো, t সময় পরে, t = 0 থেকে স্টার্ট করেছিল বস্তুটি ও বিন্দু থেকে, t সময় পরে সে বি বিন্দুতে পৌঁছে গেল। এই যে এখানে যে টাইমটা কাউন্ট করলাম, এই টাইমটা কিন্তু আরবিটারি, যে কোনো টাইম, এভারেজ টাইম বলে এটাকে আমরা বলি এভারেজ টাইম। ফলে এভারেজ টাইমে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো হচ্ছে এভারেজ ভেলোসিটি। এটা সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। যেহেতু সরণটা এভারেজ বা গড়, সুতরাং বেগটা হবে এভারেজ বা গড়। আবার যদি আমরা বলি বেগটা হচ্ছে এভারেজ, তাহলে অ্যাক্সেলারেশনটা হবে a = v/t। যেহেতু বেগটা এভারেজ, তাহলে অ্যাক্সেলারেশনটা হবে এভারেজ বা গড়। তাহলে এটা হচ্ছে গড় বেগ, এটা হচ্ছে গড় ত্বরণ। কিন্তু এখান থেকে আমরা তাৎক্ষণিকে আসতে পারি। আমরা এটা নিয়ে আলোচনা করবো যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনগুলো আমরা অ্যানালাইসিস করব। তো আমরা একটু শর্ট ফর্মে যাই। আমরা এর আগে শিখেছিলাম যে আমি যদি এখানে ইনফাইনিটেসিমাল, ক্ষুদ্র ক্ষুদ্র বা ইনস্ট্যান্টানিয়াস, তাৎক্ষণিক যদি ব্যাপারটা আমরা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু টি লিখবো না, টিকে আমরা লিখবো হচ্ছে ডিটি, ক্যালকুলাসের ভাষায়। ওয়েন আমরা বলেছিলাম ওয়েন t টেন্ডস টু 0, তখন আমরা এই টিকে লিখি হচ্ছে কত ডিটি। ওয়েন s টেন্ডস টু 0, তখন আমরা এটাকে লিখি হচ্ছে কত ds। ওয়েন f টেন্ডস টু 0, তখন আমরা এটাকে লিখবো হচ্ছে df।
when w টেন্ডস টু 0 তখন এটাকে আমরা বলবো হচ্ছে dw। তাহলে যেখানে t টেন্ডস টু 0 যদি আমি ইনস্ট্যান্টানিয়াস তাৎক্ষণিকে যদি চলে আসি, তাহলে আমরা t কে আর t লিখবো না, লিখবো dt। তাহলে dt সময় যে পথ অতিক্রম করবে বস্তু কণাটি সেটা হচ্ছে ds। তখন দেখো বেগের দুটো ডেফিনেশন তৈরি হয়ে গেল, একটা হচ্ছে v = s ডিভাইডেড বাই t, আরেকটা হচ্ছে v = ds ডিভাইডেড বাই dt। তার মানে এটাকে আমি যদি এভাবে লিখি d বাই dt, এটাকে বলছি আমরা টাইম অপারেটর, আর এটাকে বলছি আমরা s। অর্থাৎ সময়কে আমি স্মরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে স্মরণকে যদি সময় সাপেক্ষে অন্তরীকরণ করা যায় তাহলে বেগ পাওয়া যায়। স্মরণকে শুধু সময় দিয়ে ভাগ করলে যে বেগ পাওয়া যাবে তা না, অন্তরীকরণ করলেও পাওয়া যায়। আবার এখানে আমি লিখেছি a = v ডিভাইডেড বাই t, এটাকে আবার যদি আমি তাৎক্ষণিকে বিবেচনা করি, তাৎক্ষণিক ইনস্ট্যান্টানিয়াস, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলবো, t ভেরি স্মল কম্পেয়ার টু 0, মানে টি এর মান 0 নয় 0-এর কাছাকাছি। টি এর মান যদি 0 নয় 0-এর কাছাকাছি হয় তাহলে এই টি কে কিন্তু আমরা টি বলবো না, তখন আমরা এটাকে বলবো হচ্ছে কত, ডিটি। হ্যাঁ, ইনফাইনাইটেসিমাল টাইম, খুব ক্ষুদ্র একটা সময়। তাহলে ডিটি সময় যে বেগের পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো হচ্ছে কত, ডিভি। তাহলে বেগের ত্বরণের আরেকটা ডেফিনেশন তৈরি হয়ে গেল। আমরা বলতে পারি যে ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তনের হার, বা বেগকে সময় দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা ত্বরণ বলি। আবার এটাকে আমরা এভাবে বলতে পারি যে বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করে ডিফারেন্সিয়েটিং ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। স্মরণকে আমরা যদি বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা ত্বরণ পেতে পারি। ঠিক আছে, তো এইভাবে ব্যাপারগুলো আসবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ত্বরণের মান ক্যালকুলেশন করা, কারণ কেন্দ্রমুখী বল ক্যালকুলেশন করতে গেলে কেন্দ্রমুখী ত্বরণ ক্যালকুলেশন করতে হবে। আর ত্বরণ ক্যালকুলেশন করতে গেলে কি লাগবে, আমাদের বেগের পরিবর্তনের হার কত সেটা আমাদের বের করতে হবে। এবং আমরা এটা সম্পূর্ণ ভেক্টর ইউজ করে আমরা এই কেন্দ্রমুখী ত্বরণের যে এক্সপ্রেশন সেটা আমরা ক্যালকুলেশন করব। এখন কেন্দ্রমুখী ত্বরণ কখন হয়, আমি যদি বলি কেন্দ্রমুখী, কেন্দ্র তো আসলে রৈখিকভাবে পথ চলছে এমন কোনো বস্তু বা চলার পথে তো কেন্দ্র পাওয়া যাবে না। কারণ আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি, বাহ্যিক কোনো কারণ যদি দেওয়া না হয়, তাহলে বস্তুটি কিন্তু সমবেগে সরল পথে চলবে। কিন্তু যখনই আমি এটাকে বৃত্তাকার পথে চলতে দিব তখন তার বেগের পরিবর্তন আমি বলছি না, দেখছি না। কিন্তু যখনই আমরা কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে দেখব বা বাহ্যিক একটা কারণ প্রয়োগ করব যার কারণে বস্তুটি কোনো বিন্দু চারিপাশে আবর্তন করতে শুরু করবে, তখন কিন্তু প্রতি মুহূর্তে বস্তুটির কি হবে, বেগের পরিবর্তন সাধিত হবে। আর বেগের পরিবর্তন যেহেতু সাধিত হচ্ছে, তাহলে বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে তার একটা নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তন ঘটবে। আর যেহেতু বেগের পরিবর্তন ঘটবে তাহলে তার একটা ত্বরণ পাওয়া যাবে। বৃত্তাকার পথে ঘোরার সময় এরকম একটা ত্বরণ যদি তৈরি হয় তখন সেই ত্বরণকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখন প্রশ্ন হতে পারে এই ত্বরণের কেমন, অভিমুখটা কোন দিকে? এখানে বিজ্ঞানীরা বিভিন্ন রকম ভাবে সংজ্ঞা, আমরা জানি যে এরকম বৃত্তাকার পথে যখন কোনো বস্তু চলবে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তন সাধিত হবে। এরকম একটা বস্তু আবর্তন করছে মনে করো অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এইখানে আসার পর তার কি হবে, বেগের ডিরেকশন সবসময় স্পর্শক বরাবর বাইরের দিকে। এটা মনে করো আছে হচ্ছে সে কোন বিন্দুতে, ও বিন্দুতে। আফটার এ টাইম ইন্টারভ্যাল টি ইকুয়াল টু টি, ভেরি স্মল সময়, ক্ষুদ্র একটা সময় সে চলে আসলো হচ্ছে মনে করো বি বিন্দুতে। এই বি বিন্দুতে আসলে কিন্তু তার বেগের অভিমুখটা হবে স্পর্শক বরাবর বাইরের দিকে। ফলে দুই বিন্দুর মধ্যে তার কিন্তু একটা বেগের পরিবর্তন সাধিত হবে। কিন্তু রৈখিকভাবে যদি পথ অতিক্রম করতো তাহলে বেগের এই পরিবর্তনটা কিন্তু আমরা পেতাম না। সুতরাং রৈখিকভাবে পথ চললে আমরা কেন্দ্র পাচ্ছি না, ফলে কেন্দ্রমুখী ত্বরণ হবে না। সেখানে যে ত্বরণটা হবে সেটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন। এখন যদি বৃত্তাকার পথে পথ অতিক্রম করতে থাকে তাহলে সেখানে আমরা বৃত্তের সবসময় এই যে ও এবং বি এর মধ্যে যে বেগের পরিবর্তনটা সাধিত হচ্ছে এটাকে যদি বলি আমরা ডেল ভি, এবং বি এবং ও এবং বি এর মধ্যে যে সময় ডিফারেন্স সেটা হচ্ছে কত, ডেল্টা টি, তাহলে অবশ্যই একটা বেগের পরিবর্তন সাধিত হচ্ছে। এই বেগের পরিবর্তনটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ। দিকটা কোন দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। আবার বলি কোন দিকে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ত্বরণ পাওয়া যাবে। আমরা যদি একটু ছবিটাকে আরেকটু সুন্দর করে আঁকি, আরেকটু বেশি করে, মানে আরেকটু বেশি করে বোঝার যদি আমরা চেষ্টা করি, এখানে আমরা যদি একটু বেশি করে বোঝার চেষ্টা করি ছবিটা, তাহলে কয়েকবার করলে দেখবা যে হুইল চাকা ওয়াশিং পাউডারের মতো একটা ছবি তৈরি হয়ে যাবে। হুইল চাকা ওয়াশিং পাউডার দেখবা যে কেমন একটা সার্কুলার মোশনের একটা অ্যাপ্লিকেশন তুমি দেখতে পাবা সেখানে আজকে। যে এটা কখন কাজ করে, কোথায় কাজ করে সেটা আমরা পরে দেখবো। আগে একটু দেখে নিই যে আসলে এই ত্বরণটা কোথায় থাকে। যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে এটার কেন্দ্রের দিকে তার অভিমুখ থাকবে। কেন্দ্র থাকে কার, বৃত্তাকার পথে। তাহলে বলবো বৃত্তাকার পথে বস্তুর কেন্দ্রের দিকে যে ত্বরণ তার নাম কেন্দ্রমুখী ত্বরণ। নানান অনেকভাবে তুমি সংজ্ঞায়িত করতে পারবা। ইনস্ট্যান্ট কেউ যদি বলে কেন্দ্রমুখী ত্বরণ কি, বলবো কেন্দ্রের দিকে যে ত্বরণ কাজ করে। ত্বরণ কি, বেগের পরিবর্তনের হার, তাহলে বলবো কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, কেন্দ্রমুখী ত্বরণ বলে। এখন কেন্দ্র আছে কার, বৃত্তাকার পথে, তাহলে বলবো বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। এখন কেন্দ্রটা কোন দিকে থাকে, পরিধি থেকে
কেন্দ্রে বরাবর যে পথ এটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এই ত্বরণের অভিমুখটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। সুতরাং এটা লিনিয়ার অ্যাক্সেলারেশন, নট সার্কুলার। এটাকে কিন্তু আমরা আলফা বলবো না। আমরা এর আগে পড়েছিলাম আলফাকে বলে কেন্দ্রমুখী, মানে কৌণিক ত্বরণ, কিন্তু এখানে কিন্তু কৌণিক ত্বরণ হচ্ছে না, হচ্ছে রৈখিক ত্বরণ। তার মানে কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু কৌণিক ত্বরণ নয়, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কৌণিক গতির রৈখিক ত্বরণ, যার অভিমুখটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে এখানে সংজ্ঞাতে বোঝা যাচ্ছে যে বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। তাহলে কি হলো, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। আমি যদি একটু বড় ছবি আঁকি, এরকম করে একটু বড় করে বেশ কয়েকটা পয়েন্ট যদি আমরা বোঝার চেষ্টা করি, এটা মনে করা হচ্ছে সেন্টার। কোনো একটা সময় t=0 বস্তুটি ছিল হচ্ছে এ বিন্দুতে, এ বিন্দুতে বেগের অভিমুখ স্পর্শক বরাবর বাইরের দিকে। আফটার এ টাইম ইন্টারভ্যাল ডেল্টা টি সময় পর বস্তুটি আসলো হচ্ছে বি বিন্দুতে, বি বিন্দুতে তার বেগের অভিমুখ স্পর্শক বরাবর বাইরের দিকে। দুই বিন্দুর মধ্যে বেগের পরিবর্তনের হারটা কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, দিস ইজ এ। আবার বি থেকে যখন আসবে কণাটি সি বিন্দুতে বেগের অভিমুখে স্পর্শক বরাবর বাইরের দিকে। দুই বিন্দুর মধ্যে বেগের পরিবর্তনের হারটা কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে এ। আবার সি থেকে আসবে হচ্ছে ডি বিন্দুতে স্পর্শক বরাবর, তার বেগটা হবে বেগের অভিমুখে স্পর্শক বরাবর বাইরের দিকে। দুই বিন্দুর মধ্যে বেগের পরিবর্তনের হার কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ডি। তাহলে ডি থেকে আবার আসবে যখন ই বিন্দুতে, তার বেগের অভিমুখ হবে স্পর্শক বরাবর বাইরের দিকে। দুই বিন্দুর মধ্যে বেগের পরিবর্তনের হারটা কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ই থেকে যখন আসবে এফ বিন্দুতে বেগের অভিমুখে স্পর্শক বরাবর বাইরের দিকে। দুই বিন্দুর মধ্যে বেগের পরিবর্তনের হার কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। আবার এফ থেকে যখন আসবে জি বিন্দুতে বেগের অভিমুখে স্পর্শক বরাবর বাইরের দিকে। দুই বিন্দুর মধ্যে বেগের পরিবর্তনের হার কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। জি থেকে যখন আসবে এইচ বিন্দুতে বেগের অভিমুখে স্পর্শক বরাবর বাইরের দিকে। দুই বিন্দুর মধ্যে বেগের পরিবর্তনের হার কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। আবার এইচ এবং এর মধ্যে বেগের পরিবর্তনের হার কাজ করবে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। তাহলে প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে বস্তু সিটকে বাইরে চলে যেতে চায়, কিন্তু কেন্দ্র তাকে বারবার টেনে নিয়ে আসে। যে বলে টেনে নিয়ে আসে সেই বলটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল, এবং এই বলটা হচ্ছে যে ত্বরণের জন্য, তার নাম হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। আবার বলি, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, ব্যাসার্ধ এই পথটা কিন্তু লিনিয়ার, নট সার্কুলার। সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু সার্কুলার অ্যাক্সেলারেশন নয়, মানে কৌণিক নয়, এটা হচ্ছে রৈখিক ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে রৈখিক ত্বরণ। কোথায় পাওয়া যায়? বৃত্তাকার পথে যখন বস্তু আবর্তন করতে থাকে, তখন বৃত্তাকার পথের আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে বেগের পরিবর্তন সাধিত হচ্ছে তাকে আমরা বলছি কেন্দ্রমুখী ত্বরণ, এবং এই ত্বরণে যে বলটা তৈরি হচ্ছে তাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই আমরা যদি একটা কাজ করি, যে একটা ছোট সুতার মাথায় যদি একটা বব রেখে আমি যদি এই আঙুলের সঙ্গে রেখে যদি আমি এটাকে ঘোরাতে থাকি, তাহলে দেখবা যে বস্তুটা অনেক পথ, যেমন এটা যদি আমার হাতের আঙুল হয়, এটা যদি বস্তু হয়, তাহলে এটাকে যদি আমি এরকম করে ঘোরাতে থাকি, তাহলে দেখবা যে বস্তুটি ঘুরবে তার পাত বরাবর। অথচ দেখো কিছু সময় পর তুমি দেখবা তোমার আঙুলে ব্যথা অনুভূত হচ্ছে। তাহলে আমি বস্তু ঘুরছে কোথায়? এখান থেকে 8 দূরত্বে বস্তু ঘুরছে, অথচ আমি ব্যথা অনুভব করছি কোথায়? আঙুলে। অর্থাৎ আঙুলটা রয়েছে আমার সেই বৃত্তাকার পথের কেন্দ্রে। এই কেন্দ্রে একটা ত্বরণ কাজ করছে, ফলে একটা বল কাজ করছে, যার কারণে আমি আঙুলে ব্যথা অনুভব করছি। তাহলে দেখা যাচ্ছে বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। এখন প্রশ্ন হতে পারে, এটা আমরা কোন কাজে, কোথায় এটা কাজে লাগে বা কোথায় হয়? সূর্যের চারিপাশে যত রকমের সার্কুলার মোশন আছে, ইউনিফর্ম সার্কুলার মোশন, সব ক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রমুখী বলের যোগানের একটা ব্যাপার স্যাপার কিন্তু থেকেই যাবে। এটা নিয়ে আমরা আলোচনা করছি, কারণ আমাদের আজকে নির্ধারিত টপিক হচ্ছে কেন্দ্রমুখী বল এবং রাস্তার ব্যাংকিং, দুটো একই রকমের ব্যাপার। তো কেন্দ্রমুখী বল যদি না বুঝি, রাস্তার ব্যাংকিং বুঝবো না, অনেক কিছুই। আবার রাস্তার ব্যাংকিং, কেন্দ্রমুখী বল যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ বুঝতে হবে। একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং বুঝতেই পারছো যে আমাদের এই টপিকটা নিয়ে আমাদের আলোচনা যে আজকেই শেষ হবে তা না, হয়তো আগামী ক্লাসেও আমাদেরকে এটা কন্টিনিউ করতে হতে পারে। আমি আশা করব তোমরা সবাই এই ক্লাসটা করবা, এবং এই ক্লাসে আজকে এবং নেক্সট ক্লাসে দুই ক্লাসেই সবাই উপস্থিত থাকবা, যাতে করে ব্যাপারটা তুমি ভালোভাবে বুঝতে পারো। যেমন আমি যদি এরকম বলি যে সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরছে কিভাবে, আমি ছবি আঁকি, এটা হচ্ছে আমাদের সূর্যের চারিপাশে পৃথিবীর গতি, মাঝখানেরটা বলছি হচ্ছে আমরা সূর্য, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী।
পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা দূরত্ব আছে, এটা আমার বলি হচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে এটাকে বলছি আমরা আর্থ, EARTH। এটা হচ্ছে আমাদের সান, SUN, সান। এখন পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, আমরা জানি অ্যাকর্ডিং টু মহাকর্ষ। এই যে আমরা বলি মহাকর্ষ, লিখলাম আমি মহাকর্ষ, মহাকে কি লিখি আমরা মহা, আর কর্ষকে একবারে লিখবো আমি আকর্ষণ। তার মানে এখানে কোনো বিকর্ষণ নাই, মহা আকর্ষণ। মহা আকর্ষণকে একসঙ্গে আমরা বলি মহাকর্ষ, ইংলিশে যেটাকে বলে গ্র্যাভিটেশন। মহা আকর্ষণ, এখানে কোনো বিকর্ষণ নাই। তার মানে মহাজগতের সকল বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই জন্য এটাকে বলছি আমরা মহা আকর্ষণ, মহাকর্ষ। এটা সূর্যের ভরটা ক্যাপিটাল M এবং পৃথিবীর ভরটা হচ্ছে স্মল m। নিউটন বলছেন এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেই আকর্ষণ বলটার মানটা হচ্ছে G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই হচ্ছে R স্কোয়ার। তাহলে মহাজগতের সকল বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই দেখো এই জিটা কিন্তু কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা কেন চ্যাপ্টার 6 যখন পড়ানো হবে তখন তুমি আরো ডিটেল জানতে পারবে যে মানে জি কোথা থেকে আসছে, জি বলছি কেন, কারণ কি, জি কি, জি এর উদ্দেশ্য কি, জি থাকলে কি হয়, না থাকলে কি হয়। তো এখানে আমরা একটা ব্যাপার পরিষ্কার বলতে পারি যে এফ এর সঙ্গে এমটা কিন্তু প্রপোর্শনাল। তাহলে বলবো আমরা যে এম যদি বেশি হয় এফ বেশি হবে, এম যদি কম হয় এফ কম হবে। তাহলে এই দুটোর মধ্যে দেখো ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান হচ্ছে স্মল এম, গ্রেটার বলবো না, গ্রেটার দ্যান স্মল এম। তার মানে এই পৃথিবীর ভর থেকে আমাদের সূর্যের ভরটা অনেক বেশি। ফলে এই পৃথিবীর মহাকর্ষ বল থেকে সূর্যের মহাকর্ষ বল কিন্তু অনেক বেশি। তাহলে সূর্যের মহাকর্ষ বল যদি বেশি হয় তাহলে আমাদের সূর্য টানবে কাকে, পৃথিবীকে। পৃথিবী যে টানবে না সূর্যকে তা কিন্তু নয়, ও টানবে। যেমন একটা প্রাপ্তবয়স্ক মানুষ আর 2 বছরের একটা বাচ্চা, এদের মধ্যে টানাটানি শুরু হলো, দুজনে কিন্তু টানবে, কিন্তু কার টানটা বেশি হবে, যার বয়স বেশি হবে, যার ভর বেশি হবে, হ্যাঁ, যার শক্তি বেশি হবে সেই তো টানবে বেশি। তাই পৃথিবী থেকে সূর্যের ভর, শক্তি, বয়স সবই তো বেশি। সুতরাং সূর্যের আকর্ষণ বল পৃথিবীর আকর্ষণ বল থেকে অনেক বেশি হবে। ফলে আমাদের সূর্য টানবে, পৃথিবীও টানবে, কিন্তু সেই টানটা কোনো কাজে লাগবে না। তাহলে আমাদের সূর্য যদি পৃথিবীকে অনবরত টানতেই থাকে তাহলে একদিন আমাদের এতদিনে কি হওয়ার কথা ছিল, আমাদের এই পৃথিবী সহ আমাদের সূর্যের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল। তোমরাই বলো, যদি যাইতাম তাহলে আজকে সকালে কি এত শীত লাগতো কিনা? যদি আমরা সূর্যের মধ্যে ঢুকে যাইতাম তাহলে আজকে সকালে এত শীত আমাদের লাগতো না, আমরা গরম অনুভব করতাম। যেহেতু শীত অনুভব করছি তাহলে আমরা কনফার্ম বলতে পারি যে আমরা এখনো সূর্যের মধ্যে ঢুকি নাই। তার মানে সূর্য টানছে আমাদের, কিন্তু এখন আমরা সূর্যের মধ্যে ঢুকি নাই। তাহলে এত টানাটানির ফলটা কি হইলো, না ঢোকার কারণটা কি? ঢুকলে কিন্তু আমরা গরম অনুভব করতাম, যেহেতু গরম অনুভব করছি না তাহলে আমরা ঢুকি নাই। কেন ঢুকি নাই? এত টানের পরও ঢুকছি না কেন? কারণ হচ্ছে যে যখনই পৃথিবীকে সূর্য টানতে শুরু করেছে, পৃথিবীও সমপরিমাণ বলে সিটকে চলে যেতে শুরু করেছে। যখনই আমাদের সূর্য পৃথিবীকে টানতে শুরু করেছে, আমাদের সূর্য পৃথিবীও সমপরিমাণ বলে সিটকে চলে যেতে শুরু করেছে। কারণ আমরা জানি এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আমি যদি কিছু না বলি তাহলে সেও আমাকে কিছু বলবে না, দুজনের মধ্যে সালাম বিনিময় হয়ে ব্যাস শেষ। কিন্তু সে যাওয়ার পথে আমি যদি তাকে একটা চিমটি কাটি, সেও আমাকে একটা চিমটি কাটবে, ঘুষিও মারতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে সে আমাকে চিমটি কাটবে, ঘুষি মারবে কখন? যখন আমি তাকে চিমটি কাটবো। তার মানে যখনই সূর্য পৃথিবীকে টানতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে পৃথিবীও সমপরিমাণ বলে সিটকে চলে যেতে চেষ্টা করবে। এই সিটকে চলে যাওয়া বলকে আমরা বলি হচ্ছে FC, কেন্দ্রের বাইরের দিকে, কেন্দ্র বিমুখী বল। কি বলে এটাকে? কেন্দ্র বিমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং এদের মধ্যে আকর্ষণ বলটা কত? F অ্যাট্রাকটিভ, FA, আর ওটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। এবং অ্যাকর্ডিং টু থার্ড ল অফ নিউটন ওখানে পরিষ্কার বলতে পারি আমরা FA মাস্ট বি ইকুয়াল টু FC। এরা কিন্তু পরস্পরের সমান, বাট অভিমুখটা হচ্ছে ভিন্ন, তাই আমরা একটা মাইনাস চিহ্ন ইউজ করতে পারি। কিন্তু ম্যাগনিটিউড যেহেতু সেম, তাহলে একটা মাইনাস চিহ্ন আমি ইউজ করলাম না এখানে। তাহলে যদি FA এবং FC পরস্পরের সমান হয় তাহলে পৃথিবীর উপরে নিট বলটা কত হবে? 0 হবে। ফলে পৃথিবী কি করবে? একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিপাশে আবর্তন করতে থাকবে। যদি কোনো বলটা বেশি হতো, এখানে যদি FA-টা বেশি হতো FC থেকে, তাহলে আমাদের পৃথিবী সূর্যের মধ্যে ঢুকে যেত। আবার যদি FC-টা FA থেকে বেশি হতো, পৃথিবী তার কক্ষ থেকে সিটকে চলে যেত। যেহেতু পৃথিবী তার কক্ষ থেকে সিটকে চলে যায় নাই, তাহলে আমরা কনফার্ম বলতে পারি যে সূর্য পৃথিবীকে যে পরিমাণ বল দিয়ে টানছে, আমাদের পৃথিবীও সমপরিমাণ বলে সিটকে চলে যাচ্ছে। এই দুটো বল ইকুয়াল অ্যান্ড অপোজিট। এখন এই যে এই FC এর মানটা কত? FC এর মানটা ইজ ইকুয়াল টু FA। যেমন আমি যদি এই বোর্ডের উপরে মারি তাহলে ওই বোর্ডটাও ব্যথা পাবে, আমিও ব্যথা পাবো। এখন প্রশ্ন হচ্ছে বোর্ড কতটুকু ব্যথা পাইলো? ও তো জড়ো, ও তো আর বলতে পারবে না ও কতটুকু ব্যথা পাইছে। আমি তো জড়ো না, আমি তো জীব, আমি কতটুকু ব্যথা পেয়েছি সেটা আমি বলবো।
তাহলে আমি যদি এক্স ব্যথা পাই তাহলে ডেফিনেটলি বোর্ডও এক্স ব্যথা পেয়েছে, বিকজ প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং এই এফসি বাইরের দিকে থাকাতে আমি বুঝতে পারছি না তার মানটা কত, বাট এফসি এর মানটা যেহেতু এফ এর সমান, আর এফ এ যেহেতু আমি ক্যালকুলেশন করতে পারছি, তাহলে পরিষ্কার বলতে পারি এফসি এর মানটা এফ এর সমান। এই জন্য এই বলটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তাহলে দেখা যাচ্ছে সূর্যের চারিপাশে যদি কোনো গ্রহকে আবর্তন করতে হয় তাহলে তাকে এফসি মানে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। যদি কেন্দ্রমুখী বলের যোগান পৃথিবী না দেয় বা কোনো গ্রহ না দেয়, তাহলে এদের চরম পরিণতি হচ্ছে সূর্যের মধ্যে ঢুকে যাওয়া। হ্যাঁ, কিন্তু আমরা কাউকে এই পর্যন্ত, এই আমাদের জন্ম থেকে এই পর্যন্ত বা আমাদের বাপদাদার এর আমলেও আমরা কখনোই শুনি নাই যে কোনো গ্রহ সূর্যের মধ্যে ঢুকে গেছে। যেহেতু ঢোকে নাই, তাহলে আমরা কনফার্ম বলবো যে সূর্য পৃথিবী বা অন্য কোনো গ্রহকে টানছে ঠিকই, তারাও সমপরিমাণ বলে সিটকে চলে যেতে চেষ্টা করতে সবসময়। এবং এফ এ এবং এফ সি এর মান ইকুয়াল অ্যান্ড অপোজিট, ফলে একটা দ্বারা অন্যের ক্রিয়া নষ্ট হবে, ফলে পৃথিবীর উপরে নিট বল 0 হবে, ফলে পৃথিবীটা সূর্যের চারিপাশে আবর্তন করতে থাকবে। এটা শুধু পৃথিবীর ক্ষেত্রে সত্য তা নয়, সকল গ্রহ যারা সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে প্রত্যেকের ক্ষেত্রে সত্য। এটা যে শুধুমাত্র পৃথিবী সূর্যের মধ্যেই ঘটবে বা আমাদের সৌরমণ্ডলের এই অংশের মধ্যেই ঘটবে, 8টা গ্রহের মধ্যে ঘটবে, তা কিন্তু নয়। আমাদের উপগ্রহগুলোর কথা চিন্তা করে দেখো যে পৃথিবীর চারিপাশে আবর্তন করছে একটা উপগ্রহ, নাম তার চন্দ্র। সেও কিন্তু আমাদের পৃথিবীর চারিপাশে নিরাপদে ঘুরছে। কেন ঘুরছে? চন্দ্র থেকে পৃথিবীর ভর বেশি, তাহলে পৃথিবীর আকর্ষণ বলটা বেশি, গ্র্যাভিটেশনাল ফোর্সটা চন্দ্র থেকে পৃথিবীর বেশি। তাহলে এতদিন আমাদের চন্দ্রকে টেনে নিয়ে আসার কথা, কিন্তু আজ অবধি আমরা চন্দ্রকে ওই একই জায়গায় দেখি, একই জায়গায় মানে একই দূরত্বে দেখি। তার মানে ও আসে নাই। কেন আসে নাই? এত টানের পরও আসছে না কেন? তাহলে কি নিউটনের গ্র্যাভিটেশন ল মিথ্যা? না, ওটা সত্য। আসছে না কেন? কারণ পৃথিবী যখনই চন্দ্রকে টানতে শুরু করেছে বা করছে, সঙ্গে সঙ্গে চন্দ্রও সমপরিমাণ বলে সিটকে চলে যেতে চেষ্টা করছে। ফলে এই দুটো বল পরস্পর সমান আর বিপরীতমুখী, একটা দ্বারা অন্যের ক্রিয়া নষ্ট হচ্ছে। ফলে পৃথিবীকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষে আমাদের চন্দ্র আবর্তন করছে। এই গতির মধ্যে যে সবকিছু সীমাবদ্ধতা নয়। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সেও পৃথিবী চারিপাশে ঘুরছে। তাহলে পৃথিবী যদি পৃথিবীর ভর তো তার থেকে অবশ্যই বেশি, তাহলে এতদিন টেনে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটকে আমাদের পৃথিবীতে নিয়ে আসার কথা, কিন্তু আজকে কয়েক বছর হয়ে গেল আমরা এখনো দেখলাম না যে আমাদের স্যাটেলাইট পৃথিবীতে ফিরে আসছে। কারণটা কি? কারণ হচ্ছে পৃথিবী যত পরিমাণ বলে টানছে, সেও তত পরিমাণ বলে সিটকে চলে যেতে চাচ্ছে। এই দুটো বল ইকুয়াল অ্যান্ড অপোজিট, একটা দ্বারা অন্যের ক্রিয়া নষ্ট হচ্ছে, ফলে নিট বল শূন্য হওয়ার কারণে ওই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমাদের পৃথিবী চারিপাশে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। এখানেই যে গতি শেষ তা নয়, আরও আছে। নিউক্লিয়াসের চারিপাশে আবর্তন করছে কে? ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনের ভর অবশ্যই নিউক্লিয়াস থেকে আমরা জানি যেটা কমে যাচ্ছে, কম, এবং আমাদের নিউক্লিয়াসের আকর্ষণ বলটা আমাদের ইলেকট্রন থেকে অনেক বেশি। তাহলে নিউক্লিয়াস যদি টানতে থাকে আমাদের ইলেকট্রনকে, তাহলে এতদিনই ইলেকট্রনের নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ঢুকতে দেখি না। কেন দেখি না? কারণ হচ্ছে যখনই নিউক্লিয়াস ইলেকট্রনকে টানতে শুরু করে, ইলেকট্রন সমপরিমাণ বলে সিটকে চলে যেতে চেষ্টা করে। এই দুটো বল পরস্পরের সমান আর বিপরীতমুখী, একটা দ্বারা অন্যের ক্রিয়া নষ্ট হয়ে যাচ্ছে, ফলে নিট বল শূন্য হচ্ছে, যার কারণে ইলেকট্রন নিরাপদে আবর্তন করছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নিরাপত্তার শর্ত হচ্ছে, বৃত্তাকার পথে আবর্তনের নিরাপত্তার শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া। যদি কেন্দ্রমুখী বলের যোগান দিতে সে কেউ ব্যর্থ হয়, তাহলে তার আর নিরাপদে সুষম বৃত্তাকার পথে বা নির্দিষ্ট কক্ষে আবর্তন আর সম্ভব নয়। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে কোনো বিন্দুর চারিপাশে যদি কোনো বস্তু আবর্তন করে বৃত্তাকার পথ রচনা করে, তাহলে অবশ্যই সেইখানে যদি সে নিরাপদে যদি আবর্তন করতে থাকে ওই নির্দিষ্ট বিন্দুর চারিপাশে, তাহলে অবশ্যই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। মনে রাখতে হবে যে আবর্তন করবে কেন্দ্রমুখী বলের যোগান কিন্তু তাকে দিতে হবে। যার চারিপাশে আবর্তন করছে তার এত ঠেকা পড়ে নাই যে সে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ওর কাজ হচ্ছে শুধু টানা, আর যে নিরাপদে আবর্তন করতে চাই ওর কাজ হচ্ছে নিজেকে বাঁচানো, আর বাঁচাতে গেলে অবশ্যই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে যত পরিমাণ সে আকর্ষিত হচ্ছে ওই বস্তু দ্বারা। ফলে নিট বল শূন্য করার কোনো বিকল্প কিন্তু নাই। এটা আমার আর তোমার করে দিলেও হবে না, ওরা স্বতঃস্ফূর্তভাবে স্পন্টানিয়াসলি ওরা এটা করে নেবে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো কিছু যদি কোনো বিন্দু চারিপাশে নিরাপদে আবর্তন করতে চাই, তাহলে তাকে যথেষ্ট পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। কে দিবে এই যোগানটা? যে আবর্তন করবে সে যোগান দিবে। সূর্যের চারিপাশে পৃথিবী আবর্তন করে, কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? পৃথিবী। হ্যাঁ, মঙ্গল গ্রহ পৃথিবী চারিপাশে সূর্যের চারিপাশে আবর্তন করছে, তাহলে কে কেন্দ্রমুখী বলের যোগান দিবে? সূর্য? নো, কে দিবে? মঙ্গল। অর্থাৎ যে আবর্তন করবে কেন্দ্রমুখী বলের যোগান দিবে সে। চন্দ্র পৃথিবী চারিপাশে আবর্তন করে, এখানে কি পৃথিবী কেন্দ্রমুখী বলের যোগান দিবে? নো, কে দিবে? চন্দ্র। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে আবর্তন করছে, নিউক্লিয়াস কেন্দ্রমুখী বলের যোগান দিবে না, কে যোগান দিবে? ইলেকট্রন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আবর্তন করছে পৃথিবী চারিপাশে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে কে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বাট নট পৃথিবী। অর্থাৎ যে আবর্তন করবে কেন্দ্রমুখী বলের যোগান দিবে সে।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কেন্দ্রমুখী বলের যোগান দিবে? হেলবে। এই জন্য আমাদের দেখবা যে আমি এভাবে দাঁড়িয়ে আছি, 1 বছরের একটা বাচ্চা যে মাত্র হাঁটা শিখছে, সেও ধাক্কা মারলে আমি সরে যাব, কিন্তু ও যদি আমাকে টানাটানি করে আর আমি যদি একটু এরকম মানে একটু অ্যাঙ্গেল করে দাঁড়ায়, তাহলে ও না, ওর বাবা মাও যদি আমাকে টানা শুরু করে, আমাকে এখান থেকে সরাতে পারবে না। সুতরাং স্ট্রেট থাকলে আমাকে টেনে নিয়ে যাওয়া যত সহজ, আমি যদি একটু হেলে থাকি, আমাকে টেনে নিয়ে যাওয়া তার থেকে অনেক কঠিন। যার কারণে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার একমাত্র শর্ত হচ্ছে কি? হেলে পড়া। এই জন্য আমাদের পৃথিবী তার সূর্যের চারিপাশে যখন আবর্তন করে, তখন কিন্তু সে উলম্বভাবে থাকে না, সে কি করে? উলম্বের সঙ্গে কিছুটা কোণে হেলে থাকে সূর্যের দিকে, যাতে করে পৃথিবী সূর্য তাকে টেনে নিয়ে যেতে না পারে। তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার শর্ত হচ্ছে হেলে পড়া। এই জন্যে আমরা দেখি যে ওই যে হেলানো কোণের রাশিমালা, আমরা দেখেছি যে ESPN স্টার স্পোর্টস চ্যানেলে, তোমরা সবাই দেখেছো হয়তো এরকমের, যে মোটরসাইকেল রেস হচ্ছে, সবাই মোটরসাইকেল নিয়ে পাগল হয়ে যাচ্ছে, একদম সোজা রাস্তায় সবাই যার যার মতো যত স্পিড পারে সে সবাই সোজাভাবে চলে যাচ্ছে, হ্যাঁ একদম সোজাভাবে চলে যাচ্ছে, কিন্তু যেতে যেতে যেই দেখে সামনে রাস্তার টার্নিং, অমনি সবাই টার্নিং এর দিকে হেলে পড়ে। আমরা মনে করি মনে হয় ফ্যাশন মারতেছে, স্টাইল মারতেছে। ফ্যাশনও মারে না, স্টাইলও মারে না, তাহলে মারেটা কি? নিরাপদে ওই রাস্তার বাঁক অতিক্রম করার জন্য তাকে যথেষ্ট পরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয়, আর ওই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্যই তাকে রাস্তার দিকে হেলে পড়তে হয়। তাহলে এমনি এমনি হেলেন। আমরা অনেক সময় মনে করতে পারি এই মানে ভাব মারতেছে, দেখবা যে অনেকে এই ভাব মারতে যে কি করে, দুর্ঘটনা কবলিত হয়। এবং 2 রকমের দুর্ঘটনা দেখবা সেখানে ঘটে। একটা হচ্ছে রাস্তার সঙ্গে স্যাঁচড়ায় গিয়ে ওয়ালে ধাক্কা খায়, আরেকটা দেখবা ডিগবাজি খেতে খেতে যে দুর্ঘটনা কবলিত হয়, ডিগবাজি খেতে খেতে দর্শক গ্যালারিতে চলে যায় মোটরসাইকেল নিয়ে। তাহলে 2 রকমের ঘটার কারণ আছে, কারণ যে পরিমাণ কোণে হেলার কথা, মনে করো 1 ডিগ্রি কোণে হেললে সে নিরাপদে রাস্তার বাঁক অতিক্রম করতে পারবে। সে যদি 1 ডিগ্রি কোণে হেলে, তাহলে সে নিরাপদে রাস্তার বাঁক অতিক্রম করবে। 1 ডিগ্রি থেকে যদি বেশি ভাব নিয়ে ফেলে, মানে বেশি হেলে ফেলে, তাহলে কিন্তু সে স্যাঁচড়ায় মানে গড়ায় যাবে। আর যদি 1 ডিগ্রি থেকে কম পরিমাণ হেলে যদি ওই বেগে রাস্তার বাঁক অতিক্রম করতে চায়, তাহলে সে ডিগবাজি খেতে খেতে দর্শক গ্যালারিতে পৌঁছাবে। সুতরাং আমাদেরকে চলাফেরার পথে আমাদের গতিকে নিয়ন্ত্রণ করতে হবে। নিরাপদে যদি বাঁক অতিক্রম করতে চাই, আমাদেরকেও হেলতে হবে। এখন আমরা যদি ঠিক মতো হেলতে না পারি, অসুবিধা নেই, রাস্তাকেই হেলাই দিব। এই জন্য দেখবো বড় বড় হাইওয়ে রোড যখন রাস্তা টার্নিংয়ে যায়, তখন আর গাড়িকে তো আর হেলানো যায় না, আমরা তো আর গাড়িতে বসে গাড়িকে হেলাইতে পারি না, তখন দেখবা রাস্তায় হেলাই দেওয়া আছে, যাতে গাড়িটা রাস্তার উপরে উঠে গেলে ওই পরিমাণ কোণে সে হেলে যায়। সুতরাং নিরাপদে বাঁক অতিক্রম করার, রাস্তার বাঁক অতিক্রম করার, বৃত্তাকার পথে অতিক্রম করার একমাত্র শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া। আর কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার শর্ত হচ্ছে হেলে পড়া। তাহলে দেখা যাচ্ছে কেন্দ্রমুখী বলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর কেন্দ্রমুখী বলটা হচ্ছে যে ত্বরণের জন্য তার নাম কেন্দ্রমুখী ত্বরণ। আমরা সেই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা প্রতিপাদন করতে চাই। তাহলে ডেফিনেশন কি শিখলাম আমরা? যে বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। বৃত্তাকার পথে, আমার সঙ্গে বলো সবাই, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। আমরা সবাই একসঙ্গে বলি, আমরা সবাই একসঙ্গে বলি, বলো আমার সঙ্গে। বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর। আবার বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। আবার বলি, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। আমরা সেই কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা আজকে একটু ভিন্ন পথে, ভিন্ন স্টাইলে আমরা সেটাই প্রতিপাদন করতে চাই, যাতে করে আমরা এমনভাবে শিখবো এই থিওরিটা, যাতে করে আমাদের ভবিষ্যতে এই পড়াটা কাজে লাগে। মানে অর্থাৎ এমনভাবে আমরা শিখবো না যাতে এটা আর কাজে না লাগে, আমরা এমনভাবে কিছু টেকনিক শিখবো যাতে আমাদের পরবর্তী লেসনগুলো পড়তে কাজে লাগে। এইভাবে পড়বা, তাহলে পড়াটা অনেক ভালো হবে আমি আশা করি। তাহলে আমরা মুছে ফেলি, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমরা জানি, অনেকে হয়তো জেনে ফেলেছি যে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা এই, তারপরে কিভাবে আসলো বৃত্তীয় গতি থেকে, সেটা আমরা একটু ভেক্টর ইউজ করে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। শুরু করি কেন্দ্রমুখী ত্বরণ।
কেন্দ্রমুখী ত্বরণ কিভাবে আসে? কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু বৃত্তীয় ত্বরণ নয়, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে রৈখিক ত্বরণ, যার একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। মনে রাখবা, অনেকে বলে যেহেতু কেন্দ্রমুখী তাহলে এটা মনে হয় এক্সপ্রেস করে আলফা দিয়ে, কিন্তু আমরা কিন্তু আলফা দিয়ে এক্সপ্রেস করি না, কি দিয়ে করেছি? এ দিয়ে। এ মানে হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন বা রৈখিক ত্বরণ। সুতরাং এটার একক মিটার পার সেকেন্ড স্কয়ার, নট রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। খেয়াল রাখবা এটা, ঠিক আছে? কারণ এর অভিমুখটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, আর পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখা এটাকে ব্যাসার্ধ বলে। এই পথ কিন্তু সরল পথ, বক্র পথ নয়। সুতরাং কেন্দ্রমুখী ত্বরণ রৈখিক ত্বরণ, যার একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা একটু ছবি আঁকার চেষ্টা করি, ছবি এঁকে আমরা বুঝি যে কেন্দ্রমুখী ত্বরণটা কিভাবে আসে। এই জন্য আমাদেরকে একটু মানে অনেক কিছু শিখতে হবে আসলে। তো আমি একটু প্রথমে ছবি আঁকি, বৃত্তাকার পথের ছবি। বৃত্তাকার পথের একটা ছবি আঁকলাম। বৃত্তাকার পথের ছবিতে আমরা যেটা করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট গুলো ঠিক মতো দিয়ে দিই। এটাকে বলছি আমরা এক্স ইউনিট ভেক্টর আই, এটাকে বলছি আমরা ওয়াই ইউনিট ভেক্টর হচ্ছে জে। আমাদেরকে কিন্তু মানে আজকের ক্লাসে শেষ হবে তা নয়, যেহেতু আমরা নতুন কিছু শিখবো তাহলে আমাদের কিন্তু সময় লাগবে। হ্যাঁ, এটাকে আমরা বলছি হচ্ছে সাম্যাবস্থা, এটাকে আমরা বলতে পারি এক্স প্রাইম, এটাকে বলবো আমরা ওয়াই প্রাইম। হ্যাঁ, এটা হচ্ছে সাম্যাবস্থার মিডল পয়েন্ট, এবং কোন একটা কণার অবস্থান যে কোনো সময় মনে করি হচ্ছে এ বিন্দুতে, এ বিন্দুতে, এ বিন্দুতে when time t equal to 0। এটাকে আমরা বলছি হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। যেহেতু ব্যাসার্ধ ভেক্টর একটা ভেক্টর, যেহেতু তার একটা দিক থাকবে, দিকটা কোন দিকে? আমরা বলবো এই তো ওই ভেক্টরের দিকে। তোমরা একক ভেক্টরের সংজ্ঞা শিখেছিলে, একক ভেক্টরই ওর ডিরেকশনটা নির্দেশ করে দিচ্ছে। একক ভেক্টরের সংজ্ঞা শিখেছিলে কি? মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এটা শুধু একক ভেক্টরের সংজ্ঞা শিখলে হবে না, যে সকল ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। দা শেষ মানে শেষ। পড়াশোনাটা যেন আমরা অন্যের জন্য না করি, পড়াশোনাটা যেন আমরা নিজেদের জন্য করি। পড়াশোনাটা আমরা নিজেদের জন্য করি। যেমন শূন্য ভেক্টর কি? তুমি জেনেছো যে সকল ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। এটা কিন্তু শেষ না, কিভাবে পাওয়া যাবে এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। কিভাবে পাওয়া যায়? সমজাতীয় দুটি ভেক্টরের মানকে বিয়োগ করিয়া অথবা বিপরীত জাতীয় দুটি ভেক্টরের মানকে যোগ করিয়া। সমজাতীয় দুটি ভেক্টরের মানকে বিয়োগ করিয়া বিপরীত জাতীয় দুটি ভেক্টরের মানকে যোগ করিয়া শূন্য ভেক্টর পাওয়া যায়। আবার একক ভেক্টরকে কিভাবে পাওয়া যায় এটা যদি আমি না পাই, তাহলে কিন্তু আমরা এই যে কুলম্বের সূত্র বলো, নিউটনের মহাকর্ষ সূত্র বলো, বায়ার-সাভার্টের সূত্র আসবে, সব সামনে আসবে। এগুলোর ভেক্টর রূপ কখনোই তুমি রূপান্তরিত করতে পারবে না যদি একক ভেক্টর কিভাবে পাওয়া যায় এটা যদি তোমার জানা না থাকে। হ্যাঁ, কিভাবে পাওয়া যায়? মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবে, তবে ভেক্টরের মান শূন্য হওয়া চলবে না। কারণ মান যদি শূন্য হয়ে যায় তাহলে তার একক পাওয়া যাবে না। আমি একটা আখ খেতে চাই বাট আখই নাই, তাহলে তার এককটা বের করবা কি করে? তার এক্সিস্টেন্সে থাকতে হবে, তাকে মানে দৃশ্যমান থাকতে হবে। তা দৃশ্যমান যদি হয় তাহলে বলবো তার মান আছে, যদি দৃশ্যমান না হয় তাহলে তো তার কোনো মান নাই। এই জন্য বলছে মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যাবে। এই জন্য আর এর দিকে একক ভেক্টরটাকে বলছি আমরা কত? ইটা। ইটা এবং আর এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করেছে তার মানটা হচ্ছে থিটা। যদি আমরা একক ভেক্টরকে এ দিয়ে প্রকাশ করি তাহলে কি ঘটবে? আমরা জানি a to p ইজ ইকুয়াল টু হচ্ছে ভেক্টর অফ a ডিভাইডেড বাই মডুলাস অফ a, তাই তো? কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করেছি, তবে এই মানটা নট ইকুয়াল টু 0, শূন্য হওয়া চলবে না। তাহলে এখান থেকে লেখা যেতে পারে a ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ইউনিট ভেক্টর ইনটু মডুলাস অফ a। তার মানে কোনো একটা ভেক্টরের সঙ্গে মানের সঙ্গে যদি একক ভেক্টর গুণ করা যায় তাহলে একটি কমপ্লিট ভেক্টর পাওয়া যায়। তাহলে সবসময় একক ভেক্টরটা মাল্টিপ্লাই থাকবে, গুণ থাকবে কার সঙ্গে? ভেক্টরের মানের সঙ্গে। তাহলে মানের সঙ্গে যে অংশটা থাকে কোএফিসিয়েন্ট বা সহগ হিসাবে, সেটাকে আমরা একক ভেক্টর বলি। এইভাবে আমরা কোনো একটা ইকুয়েশন ভিতর থেকে একক ভেক্টরকে ফাইন্ড আউট করব। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? আর কে এক্সপ্রেস করা, যেহেতু এটা বৃত্তীয় গতি। আর মানে কি? সরণ। আমি বলবো এটা বলতে আমরা ব্যাসার্ধ ভেক্টর, রেডিয়াস ভেক্টর, অবস্থান ভেক্টর। তুমি এটাকে অবস্থান ভেক্টর বলো, এটাকে রেডিয়াস ভেক্টর বলে, একই কথা। যাহা ব্যাসার্ধ ভেক্টর তাহাই হচ্ছে অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। এই অবস্থান ভেক্টরকে আমরা সরণ বলছি। এই সরণকে আমার উদ্দেশ্য ত্বরণ বের করা। তার ত্বরণ বের করতে গেলে তো বেগ লাগে না? তাহলে আর বেগ বের করতে গেলে কি লাগবে? সরণ লাগবে। সুতরাং সরণ ছাড়া ত্বরণ বের করা যাচ্ছে না। এই জন্য আমরা আর কে আগে এক্সপ্রেস করব, তারপরে আর কে আমরা ডিফারেন্সিয়েট করে
আমরা কি করব, অ্যাক্সিলারেশন বা ত্বরণের মানটা ক্যালকুলেশন করে ফেলবো। তো এখানে কিভাবে করব, অ্যাজ উই নো, আমাদের জানা আছে, কি জানা আছে, যে উই নো r ইজ ইকুয়াল টু ইন টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট, r ইজ ইকুয়াল টু হচ্ছে ix প্লাস হচ্ছে কত, jy। এটা আমরা প্রমাণ শিখেছিলাম ভেক্টর চ্যাপ্টারের মধ্যে। 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট যদি হতো তাহলে লিখতাম r ইকুয়াল টু ix প্লাস jy প্লাস kz। যেহেতু আমাদের 2 ডাইমেনশনাল স্পেসের মধ্যে আমাদের ছবিটা আঁকা রয়েছে x অ্যান্ড y অনলি, এই জন্য আমরা লিখেছি r ইকুয়াল টু ix প্লাস jy। এবার আমরা এখান থেকে x এবং y এর মানটা ক্যালকুলেট করে আসবো। তো আমি যদি এখান থেকে একটা লম্ব টেনে দিই তাহলে এটা হবে 90 ডিগ্রি, বিপরীত বাহু অতিভুজ বা হাইপোটেনিয়াস। অতিভুজ যে বাহুর সঙ্গে কোণ তৈরি করে তা ভূমি বলে, আর ভূমি ছাড়া অন্য বাহুটিকে আমরা বলবো হচ্ছে লম্ব। তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে এইখান থেকে এটাকে যদি আমি বি বলি তাহলে ওবিটা হচ্ছে আমাদের ভূমি, এবং যেটাকে আমরা বলছি কত, এক্স। এক্স ইকুয়াল টু কত হবে, যেহেতু এই ভেক্টরের মানটা কত আর, তাহলে ওবি হবে মাস্ট কত হবে আর, তারপরে হচ্ছে কস অফ থিটা। ভূমি বাই অতিভুজ কস, ভূমি বরাবর উপাংশ কস। যেমন আমরা তুমি ভেক্টর চ্যাপ্টারে ভেক্টরের বিভাজন শিখেছিলে, রেজলিউশন অফ ভেক্টর। যে প্রক্রিয়া কোনো ভেক্টরকে একাধিক অংশে বিভাজিত করা হয় তাকে ভেক্টর বিভাজন বলা হয়। বিভাজিত প্রত্যেকটা অংশকে ওই ভেক্টরের উপাংশ বলে, কম্পোনেন্ট অফ দ্যাট ভেক্টর, ওই ভেক্টরের উপাংশ বলা হয়। এবং এখান থেকে আমি এই যে এবি কে আমি বলছি কি লম্ব, এটা কি ওয়াই অক্ষের প্যারালাল, প্যারালাল টু ওয়াই, সো দ্যাট এটাকে আমরা বলবো ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত আর, তারপরে হচ্ছে সাইন থিটা। তাহলে ভূমি বরাবর উপাংশ হচ্ছে কস থিটা, লম্ব বরাবর উপাংশ হচ্ছে সাইন থিটা। লম্ব বাই অতিভুজ কস, লম্ব বাই অতিভুজ সাইন, লম্ব বাই অতিভুজ সাইন, লম্ব বরাবর উপাংশ সাইন, ভূমি বাই অতিভুজ কস, ভূমি বরাবর উপাংশ কস। লম্ব বাই অতিভুজ সাইন, লম্ব বরাবর উপাংশ সাইন, ভূমি বাই অতিভুজ কস, ভূমি বরাবর উপাংশ কস। সুতরাং ভূমি বরাবর উপাংশ অলওয়েজ কোসাইন ফাংশন এন্ড লম্ব বরাবর উপাংশ অলওয়েজ সাইন ফাংশন। যেহেতু এক্স এন্ড ওয়াই এর মান বের হয়ে গেছে, আমরা এই মানটা এখানে বসাই দিব। তাহলে এটা আসবে হচ্ছে কত আই, তারপরে হচ্ছে আর, তারপরে কস অফ থিটা প্লাস জে, তারপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে সাইন অফ থিটা। যেহেতু আমাদের জানা আছে যে থিটা, থিটা কি বৃত্তীয় গতিতে থিটা মানে কি, থিটাটা হচ্ছে কৌণিক সরণ, এই সরণটা হচ্ছে টি সময় ধরে, তাহলে কৌণিক সরণের পরিবর্তনের হারকে আমরা বলবো কৌণিক বেগ। সো দ্যাট আমরা এখান থেকে লিখবো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। এগুলো আমরা পড়েছিলাম, কিন্তু আমি পড়িয়েছি তোমাদের এখানে রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, জাস্ট 3 এর মধ্যেই আমরা ছিলাম তখন। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে পরিষ্কার লিখতে পারি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কত আই, তারপরে আর কস অফ ওমেগা টি প্লাস জে, তারপরে আর, তারপরে সাইন অফ ওমেগা টি। হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার লিখতে পারি যে আর ভেক্টর, এটাকে আমরা বলবো ইকুয়েশন নম্বর 1। ইকুয়েশন নম্বর 1 এটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন অফ পজিশন ভেক্টর। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন অফ পজিশন ভেক্টর, একটা বৃত্তীয় গতির পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টরের এক্সপ্রেশন আর ইকুয়াল টু আই আর কস ওমেগা টি প্লাস জে আর সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে যদি আমি 8টা কমন নিয়ে নিই তাহলে কত থাকে দেখো, 8টা যদি কমন নিয়ে তাহলে থাকে হচ্ছে আই, তারপরে হচ্ছে কস অফ ওমেগা টি প্লাস জে, তারপরে হচ্ছে সাইন অফ ওমেগা টি। এবং আমরা একটু আগে শিখে এসেছি যে মানের সঙ্গে যে জিনিসটা কোএফিসিয়েন্ট বা সহগ হিসেবে থাকে সেটাকেই একক ভেক্টর বলে। তাহলে এটা হচ্ছে কি আর ভেক্টর, এই 8টা কি তার মান, এই 8টা যেহেতু তার মান, তাহলে অবশ্যই মানের সঙ্গে যে অংশটা কোএফিসিয়েন্ট বা সহগ হিসেবে রয়েছে এটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। সো দিস ইজ ইটা। তাহলে আমরা এখানে পরিষ্কার লিখতে পারি, এটা যদি ইটা হয় তাহলে এখানে লিখবো আমরা ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত আই, তারপরে কস অফ ওমেগা টি প্লাস জে, তারপরে আর, তারপরে সাইন অফ ওমেগা টি। এটা হচ্ছে ইটার এক্সপ্রেশন, ইউনিট ভেক্টর এক্সপ্রেশন। এটা আমাদের কাজে লাগবে বলে আমরা শিখলাম। এখন আমরা করব কি, এটাকে এখান থেকে যদি আমি কেন্দ্রমুখী ত্বরণ ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদেরকে কি লাগবে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব 2 বার। প্রথমবার যদি আর কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, উই ক্যান গেট দ্য ভেলোসিটি, আমরা বেগ পেয়ে যাব। আর বেগকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। যেমন আমি যদি এইভাবে একটু তোমাদেরকে, আমরা এখন শিখতে হবে আমাদের, এই পর্যন্ত পড়ার পরে আমাদের আর পড়া নাই, এই পর্যন্ত পড়ার পরে আমাদের আর পড়া নাই, কারণ এখন না বুঝে আর পড়া যাবে না। তুমি যদি পড়া বুঝতে চাও, যেটা আমার বুঝতে হবে, তাহলে তোমাকে শিখতে হবে। না শিখে পড়ে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। শুধু বই শেষ হবে, সাথে সাথে তুমিও শেষ হবা, কিন্তু পড়াটা শেষ হবে না। তো এখানে আমরা দেখতে চাচ্ছি যে দেখো, আমরা জানি বেগ ভি ইকুয়াল টু হচ্ছে কি এস বাই ডি, এস বাই হচ্ছে ডিটি। আবার ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে কত ডিভি বাই হচ্ছে কত ডিটি। তাহলে যখনই আমি সরণ পাচ্ছি তখনই আমি সেখান থেকে বেগ পেয়ে যাচ্ছি, ডিফারেন্সিয়েটিং ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। আমি সরণকে যখনই সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি তখন আমি বেগ পেয়ে যাচ্ছি। আবার বেগকে যখন আবার ডিফারেন্সিয়েট করছি তখন আমি ত্বরণ পেয়ে যাচ্ছি। আমি যদি এখান থেকে এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি, ডি ডিটি অফ ভি কে যদি এখানে বসাই দিই তাহলে কত হয় ডি এস বাই ডিটি। তারপরে আমি এটাকে লিখতে পারি ডি ডি মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে ডি স্কোয়ার, তারপরে থাকে হচ্ছে কত এস।
আর ডিটি ডিটি গুণ করলে আমরা বলবো ডিটি হোল স্কোয়ার, নট ডি স্কোয়ার টি স্কোয়ার। হ্যাঁ, যেমন আমি 22 আর 22 গুণ করলে কি এমন হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 44? নো, এটা মানে হাস্যকর। 22 গুণ করলে হয় 22 তার হোল স্কোয়ার, আই মিন 22 স্কোয়ার। তেমনি ডিটি যদি ডি আলাদা টি আলাদা হতো তাহলে গুণ করলে ডি স্কোয়ার টি স্কোয়ার হতো। যেহেতু ডিটি নিজেই একটা অংশ, তাই ডিটিকে করলে হয় কত ডিটি স্কোয়ার, আই মিন ডিটি হোল স্কোয়ার। তার মানে এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক্সিলারেশনের নতুন একটা টার্ম, সেটা হচ্ছে কি সরণকে পরপর দুইবার যদি আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, সরণকে সময় সাপেক্ষে পরপর দুইবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে সরণকে পরপর দুইবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেয়ে যাব? ত্বরণ পেয়ে যাব। সরণকে পরপর দুইবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পেয়ে যাব? ত্বরণ পেয়ে যাব। তাই এখন আমাদেরকে এই সরণটাকে দুইবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার অভ্যাস থাকতে হবে। আমি যদি এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করার অভ্যাস আমাদের না থাকে তাহলে আমাদের পক্ষে অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেশন করা সম্ভব হবে না। তাই এখন আমাদের কাজ হচ্ছে এটা কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটা একটু শিখে রাখা। তো আমরা জানি যে কোসাইন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হয় সাইন ফাংশন, কোসাইন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন ফাংশন, আর সাইন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হয় প্লাস কস ফাংশন। তারপরে সাইন থেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় কস থেটা, আর কস থেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন থেটা। একেবারে সিম্পল যে ইয়েগুলো আছে ক্যালকুলেশনগুলো, সেগুলো অনেক মানে জাস্ট ফর্মুলা, অনেক সহজ। বাট মাল্টিপল ফাংশন যদি থাকে তাহলে সেখানে তাকে ডিফারেন্সিয়েট করা কিন্তু বেশ একটা সহজ কাজ হবে না, বেশ জটিল একটা কাজ। যেমন আমরা এখানে লিখে নিই, আসলে আমরা শিখি, শিখি, আমরা আজকে শিখে নিই, এটা শেখার পরে আমরা ইকুয়েশন 1কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম টুয়াইস, দুইবার আমরা ডিফারেন্সিয়েট করব। যখন আমরা কি করব, যখন আমরা এটাকে অ্যাক্সেলারেশন ক্যালকুলেশন করতে যাব তখন আমরা দুইবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এসো শিখি। যেমন একটা ফাংশন যদি হয় x ইকুয়াল টু হচ্ছে cos অফ থিটা, আমি x কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু থিটা, আমি x কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু থিটা, আমি x কে ডিফারেন্সিয়েট করতে চাই উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে সিম্পল আমি লিখব dx বাই d থিটা ইজ ইকুয়াল টু d বাই d থিটা অফ cos অফ থিটা। dx বাই d থিটা, আই মিন d থিটা অফ cos অফ থিটা একবারে লিখব মাইনাস সাইন অফ থিটা। It is a differentiation rule. আবার যদি আমি একটা ফাংশন ইউজ করি, লেট দ্য ফাংশন বি x ইকুয়াল টু হচ্ছে সাইন অফ থিটা, আমি x কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু থিটা, তখন আমি দুই পাশেই d বাই d থিটা অপারেটর দিয়ে গুণ করে দেব, d থিটা অফ x ইকুয়াল টু হচ্ছে d থিটা অফ হচ্ছে সাইন অফ থিটা। তাহলে এটা করলে কত হচ্ছে? একদম ফাইনালি cos অফ থিটা। তার মানে সাইন থেটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করলে হয় cos থেটা, আর cos থেটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করলে হয় সাইন থেটা। ভেরি সিম্পল। তো এমন যদি থাকতো আমাদের এখানে, তাহলে হচ্ছে সাইন অফ জেড, তাহলে আমি বের করতে চাচ্ছি dx বাই dt, কিন্তু এখানে দেখো t নাই, যা আছে আমি তার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ আমি x কে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু জেড। এই জন্য এই যে আমি ওমেগা টির পরিবর্তে জেড লিখেছি বলেই তো এই পদ্ধতিকে আমরা বলছি প্রতিস্থাপন পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আমরা কি করেছি, আমরা ওমেগা টির পরিবর্তে জেড লিখেছি বলেই তো আমরা এটাকে বলছি প্রতিস্থাপন পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন। প্রতিস্থাপন পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন বলছে এটাকে। হ্যাঁ, এই জন্য আমি এটাকে কি করব, x কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু z। তাহলে আমি এটাকে করব d বাই dz অফ হচ্ছে কত x ইকুয়াল টু d বাই dz অফ সাইন অফ z। তাহলে এটাকে আমরা একবারে লিখে ফেলতে পারি cos অফ z, কিন্তু আমরা এখনো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে কিন্তু পৌঁছাতে পারিনি, কারণ আমি dx বাই dz কিন্তু ক্যালকুলেশন করতে চাই না, উই হ্যাভ টু ক্যালকুলেট dx বাই dt। তাই এখানে আমি যাকে ধরেছিলাম তার মধ্যে কিন্তু t প্রেজেন্ট, তাই আমি এখন z কে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু t। তাহলে এখানে আমি করব dz বাই dt ইজ ইকুয়াল টু d বাই dt অফ হচ্ছে কত ওমেগা t। এখানে দেখো ওমেগা ডেফিনেটলি কনস্ট্যান্ট, লিখলাম আমি কনস্ট্যান্ট, তাহলে d বাই dt অফ t, এবং আমরা সবাই জানি t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, সো দ্যাট রেজাল্ট বিকামস ওমেগা। তাহলে আমার আসলে দরকার কি dx বাই dt, আমার দরকার হচ্ছে dx বাই dt, বাট আমি এই দুটোর মধ্যে কোনোটার মধ্যে dx বাই dt কিন্তু পাইনি। এখানে পেয়েছি dx বাই dz, আর এখানে পেয়েছি dz বাই dt। তাহলে এই দুটোকে এখন আমরা এমনভাবে লিখব যাতে করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট dx বাই dt পাওয়া যায়। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোঝাই যাচ্ছে যে আমি যদি এই দুটোকে গুণ হিসেবে লিখি, হ্যাঁ, যেমন আমি যদি লিখি dx বাই dz
এর সঙ্গে যদি গুণ লিখি ডিজেড বাই হচ্ছে কত ডিটি, তাহলে আমার মনে হয় ডিজেড ডিজেড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বাকি থাকবে হচ্ছে কত ডিএক্স বাই ডিটি। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এখানে আমি লিখবো হচ্ছে কস অফ জেড, আর এখানে থাকলো হচ্ছে কত ওমেগা। তার মানে ওমেগা কস অফ, আমি জেডকে লোন করেছিলাম ওমেগাটি, এই লোনটা আজকে শোধ দিয়ে দিব, সেটা হচ্ছে কত ওমেগাটি। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখছই যে প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। দুইবার ডিফারেন্সিয়েট করে তারপরে আমরা মানটাকে এখানে বসাবো। তো আজ যেহেতু সময় আর মানে আর সাপোর্ট করছে না, আমাদের মনে হয় সময় শেষ হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে আমরা আজকে এটা আর কন্টিনিউ করতে পারছি না। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এখান থেকে আবার আমরা শিখে তারপর এটাকে ডিফারেন্সিয়েট করে কীভাবে ত্বরণ বল, কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্রমুখী বল বের করে, সেই মানগুলো আমরা করে রাস্তার ব্যাংকিং নিয়ে আমরা আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করব। তারপর আমরা চ্যাপ্টার 3 এর মধ্যে যে প্রজেক্টাইল রয়েছে সেটা আমরা আলোচনা করব। তাহলে আমাদের চ্যাপ্টার 3, 4 এগুলো সব শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমাদের মূল কথা আমাদের অধ্যবসায় হইতে হবে। আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে বই খুলে পড়ে কোনো লাভ হবে না, কারণ এটা কিন্তু একদম পিওর গল্পের বই না, এটা কিন্তু ফিজিক্স বই। তাহলে ফিজিক্স বই পড়তে গেলে শুধু ওই বই রিডিং পড়লে হবে না, আমাদেরকে কাগজে কলমে এগুলোকে আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।